বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব কিভাবে ই-রিটার্নে আইটি 10B অর্থাৎ পরিসম্পদ ও দায়ের বিবরণী পূরণ করবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত সুধী, আমরা etaxnbr.gov.bd তে আমাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। লগ ইন করার পরে আমরা যে রেগুলার ই-রিটার্ন, সেই ই-রিটার্ন থেকে আমরা এই পেজে অবস্থান করছি, অর্থাৎ অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অর্থাৎ আইটি 10B পরিসম্পদ দায়ের বিবরণী। যারা গত বছরে ই-রিটার্ন জমা দিয়েছেন তাদের সম্পদ ও দায় ইতোমধ্যে সার্ভারে রয়ে গেছে। তো আপনি অটো ফিল দিলেই অটোমেটিক আগের তথ্যগুলো চলে আসবে। এখান থেকে যে তথ্যগুলো আপনার এডিট করার দরকার সেটা এডিট করবেন, যেটা ডিলিট করার দরকার সেটা ডিলিট করে দিবেন। যেহেতু এর আগে আমরা কখনোই রিটার্ন জমা দেয়নি, সেহেতু আমরা অটো ফিল দিলে তথ্যগুলো আসবে না, আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা যেটা করব, এখান থেকে অ্যাসেট হেডে চলে যাব। একটা একটা করে সিলেকশন করে যদি আমরা দেখিয়ে দিই, প্রথম কথা হলো বিজনেস ক্যাপিটাল। তো বিজনেস ক্যাপিটালের মধ্যে 3 ধরনের ক্যাপিটাল থাকে। ডিরেক্টর শেয়ার হোল্ডিং ইন এ লিমিটেড কোম্পানি। আপনি যদি কোনো লিমিটেড কোম্পানির ডিরেক্টর হয়ে থাকেন তাহলে এটা ক্লিক করে আপনি নেম অফ দ্য কোম্পানি লিখবেন। আপনি এখান থেকে টাইপ অফ অ্যাকুইজিশন, কীভাবে শেয়ারটা পেয়েছেন, নাম্বার অফ দ্য শেয়ার কত এবং শেয়ারের টোটাল মূল্য কত। এরপরে হলো আপনার যদি এই লিমিটেড কোম্পানির বাইরে এক মালিকানা কোনো ব্যবসা থাকে, সেই নেম অফ দ্য বিজনেস, টোটাল বিজনেস অ্যাসেট কত, এর মধ্যে বিজনেস লায়াবিলিটিস কত, ক্যাপিটালটা পেয়ে যাবেন অটো। এরপরে যদি এর বাইরে যদি আপনার পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে নেম অফ দ্য পার্টনারশিপ ফার্ম, ফার্মের নাম কি, এবং পার্টনারশিপ ফার্মের একটা টিন সার্টিফিকেট থাকে। তাই বলতে টিন অফ দ্য পার্টনারশিপ ফার্ম, পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স মানে আপনার ক্যাপিটালের পরিমাণ কত সেটা এখানে বলে দিবেন। তবে এই পার্টনারশিপ ফার্মটা আরজেসির মাধ্যমে নিবন্ধিত হয়ে থাকলে সেটার জন্য টিন করাটা বাধ্যতামূলক। এরপর আমরা চলে যাই নন এগ্রিকালচারাল প্রপার্টি। তো নন এগ্রিকালচারাল এবং নন এগ্রিকালচারাল প্রপার্টি পাশাপাশি অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি মোটামুটি প্রায় সেম। যাই হোক, আমরা একটা করে যদি দেখিয়ে দিই, এখানে ডেসক্রিপশানের এবং লোকেশান যদি আপনার এরকম থাকে নন এগ্রিকালচারাল প্রপার্টি, যেমন এমন হতে পারে যে এটা যদিও ওইভাবে সেগ্রিগেশন করা হয় না, এটা বলছে অ্যাডভান্স মেড। তো সবাই এর মধ্যেই দেখিয়ে দিয়ে থাকে, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। তবে নন এগ্রিকালচার প্রপার্টি বলতে যে প্রপার্টিতে কোনো শস্য উৎপাদন হয় না। তো এখানে যদি আপনার কত শতাংশ জমি এবং মৌজা, থানা, জেলা এবং সেটা যদি কিনে থাকেন সেটা উল্লেখ করবেন। তাহলে আপনি যদি কিনে থাকেন তাহলে এখানে কি বলবেন যে 2 ডেসিমেল ল্যান্ড পারচেজ অ্যাট মৌজা, থানা, ডিস্ট্রিক্ট। আচ্ছা, সেটা কিভাবে কিনেছেন সেটা এখানে পারচেজ, ইনহেরিটেন্স, গিফট আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা দিবেন। এরিয়া অফ দ্য প্রপার্টি 2 ডেসিমেল, ইউনিটটা কী হবে, ডেসিমেল হবে, স্কোয়ার ফিট হবে, স্কোয়ার মিটার হবে। এই যে ফ্ল্যাট, অনেকের ফ্ল্যাট থাকে যে 2 কাঠা জমির ওপরে 5 তলা ফাউন্ডেশনের ফ্ল্যাট, তাহলে এখনও কি জমি দেখাবে না ফ্ল্যাট দেখাবে, আপনি যে কোনো একটা দেখাতে পারেন। তবে বিল্ডিং থাকলে বিল্ডিং কত স্কোয়ার ফিট, যদি 5 তলা হয়ে থাকে তাহলে প্রত্যেক তলাতে কত স্কোয়ার ফিট সেটা উল্লেখ করবেন। আর এই ডেসক্রিপশনের মধ্যে জমির পরিমাণ বলবেন এরকমভাবে যে 5 স্টোরিয়ড বিল্ডিং অন 2 কাঠা বা 2.5 কাঠা ল্যান্ড অ্যাট মৌজা, থানা, জেলা, যেভাবে খুশি বলেন। কিন্তু আপনার এই ফ্ল্যাটের পরিমাণ টোটাল 5 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা এরকমভাবে কত স্কোয়ার ফিট সেটা আপনি বলে দিলেন। ভ্যালু অফ দ্য স্টার্ট অফ দ্য ইনকাম, আর গত বছরে যে ওপেনিং ব্যালেন্স ছিল সেটা এই বছর, ক্লোজিং ব্যালেন্স ছিল সেটা এই বছর ওপেনিং হবে। এবং এটাতে যদি কোনো অ্যাডিশান না হয়ে থাকে, কোনো নতুনভাবে কোনো কনস্ট্রাকশন না করে, নতুনভাবে কোনো
কস্টিং নাও হয়ে থাকে তাহলে ওপেনিং এবং ক্লোজিংটা কী হবে, সেম হবে। আচ্ছা, অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি একই রকমভাবে তথ্যটা ইনকর্পোরেট করবেন। এগ্রিকালচারাল প্রপার্টি ঠিক একইভাবে, যেভাবে নন এগ্রিকালচার বললাম সেটাও এগ্রিকালচার একইভাবে, তবে মাথায় রাখতে হবে এগ্রিকালচারাল প্রপার্টি যদি থাকে সেক্ষেত্রে এগ্রিকালচারাল ইনকাম দেখানো বাধ্যতামূলক। এখন কথা হতে পারে যে যদি জমির পরিমাণ খুব বেশি না হয়, ধরেন আপনার পারিবারিক খরচ মেটানোর জন্য যে আপনার বছরে 10 মণ বা 15 মণ বা 20 মণ ধান লাগে, তো 1 বিঘা জমিতে যে শস্য উৎপাদন হয় সেটা তো আপনার বছরে খাওয়া দাওয়া খরচেই চলে যায়, তাহলে কি আপনার এগ্রিকালচার ইনকাম দেখানো বাধ্যতামূলক? সেক্ষেত্রে দেখানো বাধ্যতামূলক নয়, কারণ যা উৎপাদন করেন সেটা দিয়েই আপনার ভরণ পোষণ খাওয়া দাওয়া এটা হয়ে যায়। বাট যদি একের অধিক 1 একর 2 একর বা 5 বিঘা 7 বিঘা 2 বিঘা 3 বিঘা একের অধিক যদি থাকে, যেটা আপনার পারিবারিক খরচ মেটানোর পরে আপনি কি করেন, বিক্রি করে ইনকাম করেন, সেটাই এগ্রিকালচারাল ইনকাম। তাহলে একইভাবে আপনারা বসাই দিবেন। এরপর আসি ফিনান্সিয়াল অ্যাসেট। তো ফিনান্সিয়াল অ্যাসেট হেডে দেখেন লেখা আছে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট। তো আমরা যদি শেয়ার বন্ড দিই তাহলে এখানে বিও অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং আপনি যেহেতু শেয়ার ব্যবসা করতেছেন সেহেতু পারচেস করতে পারেন, বাবা মার কাছ থেকে ইনহেরিটেন্স পেতে পারেন, অথবা কারো কাছ থেকে গিফট পেতে পারেন, যেটা হবে সেটা বসাই দিবেন। নেম অফ দ্য ব্রোকারেজ হাউস নং, কোন ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনি ট্রেড করতেছেন, কস্ট ভ্যালু অফ সিকিউরিটিজ বলে দেন। সঞ্চয়পত্র যেটা কিনছেন, এখন এই সঞ্চয়পত্র যারা কিনবেন, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম যদি থাকে তাহলে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকামে যা বসাবেন সেখান থেকে ইম্পোর্ট ফ্রম ইনকাম দিলে অটো চলে আসবে। আর যদি এমন হয় যে কোনো সঞ্চয়পত্র কিনেছেন কোনো ইন্টারেস্ট পান নাই, যেমন 5 বছর মেয়াদি, তাহলে এখানে আপনাকে পোস্টিং দিতে হবে, টাইপ অফ সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট এবং ভ্যালু, একটার পর একটা অ্যাড করতে থাকবেন। এরপর আসি ফিক্সড ডিপোজিট। যদি যারা এফডিআর করে থাকেন অথবা টার্ম ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে আপনি পার্টিকুলারসটা বলবেন, কোন ব্যাংকে করেছেন, অ্যাকাউন্ট নাম্বারটা কি এবং ব্যালেন্স কত। ডিপিএস করেছেন 30 জুন 2024 তারিখে কত টাকা ব্যালেন্স আছে, এখানে লিখবেন ডিপিএস এবিএস যা হয় সেটা বলবেন, নেম অফ দ্য ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স। লোন গিভেন টু আদার্স, কাউকে যদি আপনি লোন দিয়ে থাকেন মানে ইনভেস্টমেন্ট করে থাকেন, স্বামী হলে ওয়াইফকে দেয়, ওয়াইফ হলে স্বামীকে দেয়, ছেলে হলে বাবাকে দিতে পারে, মেয়ে হলে বাবাকে দিতে পারে, এরকম হতে পারে। তো লোন গিভেন বা এর বাইরেও যদি কাউকে লোন দিয়ে থাকেন, কি লোন গিভেন টু কাকে দিছেন, নেম অফ দ্য বড়োয়ার, তারপরে টিন অফ দ্য বড়োয়ার, মানে আপনার কাছ থেকে যিনি লোন নিলেন তাকে বড়োয়ার বলছেন, তো তার নাম, টিন নাম্বার এবং অ্যামাউন্ট। আপনারা যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে বা ব্যাংকে কর্মরত হয়ে থাকেন, যাদের প্রভিডেন্ট, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এরকম যদি প্রভিডেন্ট ফান্ড থেকে থাকে, নেম অফ দ্য পার্টিকুলার্স অফ দ্য প্রভিডেন্ট ফান্ড, অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং ব্যালেন্স অ্যামাউন্ট। আদার ফিনান্সিয়াল অ্যাসেটের বাইরে যদি কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থেকে থাকে, ধরেন ইন্স্যুরেন্স করেছেন, বেনিভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স বা অন্য কোনো ইনভেস্টমেন্ট যেটা থাকে সেটা উপরে বর্ণিত ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে না থাকলে সেটা এখানে বলে দিবেন, টাইপস অফ অ্যাকুইজিশন, ডিটেলস এবং অ্যাকাউন্ট। এরপর আসি মোটর গাড়ি, যাদের মোটর সাইকেল বা মোটর গাড়ি রয়েছে তারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার, টাইপ অ্যান্ড পার্টিকুলার্স এটা এখানে বলার আছে, মোটর সাইকেল কিনা, কার, মাইক্রোবাস, জিপ কিনা বা এনি আদার্স যেটা আপনার জন্য প্রদত্ত সেটা দিয়ে দিবেন। তারপরে টাইপ অফ অ্যাকুইজিশন এটা বলবেন, ইঞ্জিন ক্যাপাসিটি কত, ইউনিট না কিলোওয়াট, তারপরে অ্যামাউন্ট। এরপরে এর মধ্যে আপনাদের যদি কারো গোল্ড, ডায়মন্ড, জেমস, আদার আইটেম, তো গোল্ড ডায়মন্ডের মধ্যে কি কি আছে দেখেন, গোল্ড, প্লাটিনাম, সিলভার, ডায়মন্ড, জেমস, আদার্স। হ্যাঁ, আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা এখানে আপনারা বলে দিবেন। যদি এটা কিনে থাকেন তাহলে পারচেজ, যদি কারো কাছ থেকে বাবা মার কাছ থেকে যদি উত্তরাধিকার সূত্রে পান ইনহেরিটেন্স, আদারওয়াইজ গিফট, গিফট হলে গিফট, কত ভরি পেয়েছেন বা কত ভরি বা ইউনিট বা তোলা বা গ্রাম বা কিলোগ্রাম সেটা এখানে বলেন এবং ভ্যালু থাকলে ভ্যালুটা উল্লেখ করে দেন। এরপরে আসি ফার্নিচার, ইলেকট্রনিক আইটেম, ফার্নিচার, ইকুইপমেন্ট এবং ইলেকট্রনিক আইটেম হতে পারে টিভি, ফ্রিজ, খাট, সোফা, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ যা যা থাকবে সেখানে বলবেন, কিভাবে পাইছেন সেটা আপনি বলবেন, কোয়ান্টিটি কয়টা এবং ভ্যালু কত। এরপরে আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, অন্য কোনো অ্যাসেট যদি থেকে থাকে যার সিগনিফিক্যান্ট ভ্যালু রয়েছে সেটা কীভাবে পূরণ করবেন। আচ্ছা, এরপর আসি ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এর মধ্যে আপনার প্রথমটা হলো ব্যাংক,
হতে পারে ব্যাংকে জমা, ক্রেডিট কার্ডে জমা, হতে পারে বিকাশ, রকেট, ইউক্যাশ, নগদ, যা যা আছে সেখানে এখানে বলতে পারবেন। ব্যাংকের ডিটেলসের মধ্যে দেখেন এখানে বলা আছে সুন্দরভাবে। ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড, আদার ইলেকট্রনিক ক্যাশ মানে ও যে মোবাইল ব্যাংকিং, যেন রকেট, বিকাশ, এটা চলে আসবে আদার ইলেকট্রনিক ক্যাশ। আর কার্ড তো কার্ড, ব্যাংকের টাকাটা ব্যাংক। তাহলে এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স। এটা হলো ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আপনার কত আছে। এর বাইরে যদি আদার ডিপোজিট এবং ব্যালেন্স বা অ্যাডভান্স থেকে থাকে সেটা এখানে বলে দেবেন, পার্টিকুলার্স এবং অ্যামাউন্ট। এরপরে অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি কোনো সহায় সম্পদ থাকে রিটার্নে প্রদর্শন করতে হবে কিনা। অবশ্যই এটা আয়কর আইন 2023 এবং আয়কর রিটার্ন ফর্ম 2023-এ খুব চমৎকার একটা পরিবর্তন এসেছে যে দেশের বাইরেও যদি আপনার কোনো সহায় সম্পদ থেকে থাকে সেটা আপনি রিটার্নে প্রদর্শন করতে পারবেন। কারণ বিদেশে চাকরি করছেন এবং ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং কোনো কিছু কিনছেন, আপনি হয়তো বিদেশে থাকবেন না, দেখে চলে আসবেন, ওই সময়তে টাকাটা বাংলাদেশে নিয়ে আসবেন। তো এটা তো 1 বছরের ইনকাম না, আপনি প্রতি বছরে বছরে নিয়ে আসছেন সেটা এক জিনিস, বাট আপনি 1 বছরে যখন 2, 4, 5, 10 কোটি টাকা নিয়ে আসবেন তখন তো এটা ডিক্লারেশন আপনার থাকলো না। আপনি বাংলাদেশে তো ডিক্লারেশন দেন নাই যে আমাদের ইংল্যান্ড বা মালয়েশিয়াতে আমার 10 কোটি টাকার প্রপার্টি আছে, ওটা ডিক্লারেশন দিলে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসলে সেটা বৈধ হবে। আদারওয়াইজ কিন্তু ঝামেলার মধ্যে পড়তে পারেন যে আপনি তো এর আগে কখনো ডিক্লারেশন দেন নাই, তো ডিক্লারেশন না দিয়ে এত কোটি টাকার সম্পদ কিভাবে নিয়ে আসলেন, প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, দেশের বাইরে যদি সহায় সম্পদ থাকে আমরা রিকোয়েস্ট করব আপনারা এই সম্পদের মধ্যে দেখিয়ে দিবেন। আচ্ছা, এরপরে চলে যাই লাইবিলিটি সেট, যে যদি ব্যাংকের কাছ থেকে আপনার হাউস বিল্ডিং লোন, কম্পিউটার লোন, বাইক লোন, তারপরে কার লোন, এনি পারপাস লোন, যেটাই থাকুক না কেন, কোন ব্যাংক থেকে নিয়েছেন, অ্যাকাউন্ট নাম্বার, পারপাস কী উদ্দেশ্যে নিয়েছেন এবং ব্যালেন্স আছে কত। এরপরে আমি বলি আনসিকিউরড যদি কোনো লোন থেকে থাকে আপনাদের, এরপরে বলি আনসিকিউরড যদি লোন থেকে থাকে, নেম অফ দ্য লেন্ডার, তার টিন নাম্বার, কী উদ্দেশ্যে নিয়েছেন এবং ব্যালেন্স অ্যামাউন্ট। এবং এর বাইরেও যদি কোনো লোন এবং ওভারড্রাফট থেকে থাকে সেটার পার্টিকুলার দিবেন, টাইপ অফ লোন দিবেন, আদার্স ডিটেলস দিবেন এবং ব্যালেন্স কত আছে। আচ্ছা, এরপরে এইভাবে আমরা পূরণ করব কি সম্পদ ও দায় বিবরণী। আচ্ছা, এরপরে আসে আমাদের লস ডিডাকশন এবং আদার এক্সপেন্সেস, যেটা ফ্যামিলি এক্সপেন্সে ইনক্লুড হয় না। লস ডিডাকশন এবং আদার কোনো এক্সপেন্স থাকলে তার পার্টিকুলার্স এবং অ্যামাউন্ট। এবং গিফট, ডোনেশন এবং কন্ট্রিবিউশন, কাউকে যদি আপনি গিফট, ডোনেশন বা কন্ট্রিবিউশন করে থাকেন সেটা এখানে বলবেন, নেম অফ দ্য রিসিভার, টিন নাম্বার এবং অ্যামাউন্ট। এখানে কি কি আছে দেখেন, গিফট, ডোনেশন এবং কন্ট্রিবিউশন। ওকে, এরপরে আমাদের আদার রিসিপ্টে আমরা চলে যাব। আদার রিসিপ্টে গিয়ে আমি যদি যেটা ইনকামের বাইরে যদি কোনো কিছু পেয়ে থাকি সেখানে এখানে বা পার্টিকুলার দেবো যে কোথায় থেকে কিভাবে পেলাম, রেফারেন্স নাম্বার এবং অ্যামাউন্ট। আর গত বছরের নিট ওয়েলথটা এই বছরে এসে নিট ওয়েলথ হবে, গত বছরের ক্লোজিংটাই এই বছরের নিট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে বসিয়ে দেবেন। এইভাবেই মোটামুটি আইটি 10B অর্থাৎ পরিসম্পদ দায়ের বিবরণী ফিল আপ করতে হবে, অর্থাৎ কোথায় কিভাবে ফিল আপ করবেন তার A to Z আমরা দেখিয়ে দিলাম। সম্বন্ধে শুধু আশা করছি উপকৃত হবেন। এরপরে আমরা ক্লাসিফিকেশান ওয়াইজ অর্থাৎ পেশা ওয়াইজ আমরা রিটার্ন ফিল আপ করার ভিডিও কিছু শেয়ার করেছিলাম, আমরা আরও কিছু ভিডিও শেয়ার করব। যদিও সম্বন্ধে শুধু এই মাসের 31শে ডিসেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট। এখন অনেকে বলছেন যে সময় বাড়তে পারে, তবে দেখা যাক, অপেক্ষা করা যাক, সময় বাড়তে পারে। তবে এটা সময় বাড়ার অপেক্ষায় না থেকে যদি আপনাদের তথ্য বা কাগজপত্র রেডি থাকে তাহলে রিটার্নটা তৈরি করে সাবমিট করে দেন। আর যদি কাগজপত্র রেডি না থাকে তাহলে দ্রুততম সময়ে কাগজপত্রগুলো সংগ্রহ করে রিটার্নটা রেডি করে ফেলেন। এবং আয়কর রিটার্ন সংক্রান্ত আয়কর রিটার্ন, ভ্যাট রিটার্ন সংক্রান্ত যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা
আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা সকল ধরনের সহায়তা করছি। যাই হোক সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।